ওই দিনই সকালবেলা প্রফেসর অরবিন্দ সেন তার আগের নির্দিষ্ট কার্যক্রম অনুযায়ী রেডি হচ্ছেন যে সেই ধ্বংসস্তূপে আবার অনুসন্ধান কাজ চালাবেন। তো উনি একটা বড় চামড়ার একটা মানচিত্র নিয়ে বসলেন। সেখানে সাংকেতিক চিহ্নে অনেক কিছু লেখা আছে। উনি নন্দিনী আর জীবনমোহনকে বললেন যে এটা আগেরবার পেয়েছিলাম খনন কার্য চালার সময়, কিন্তু তখন কিছু বুঝতে পারিনি। তো অনেক দিন পরে আমি রিসার্চ করে বিভিন্নভাবে অনুসন্ধান করে মানচিত্রে একটা গুহার সন্ধান পেয়েছি। সে গুহার নিচে হয় এক কবরখানা, নয় এক হলঘর, এরকম একটা মনে হচ্ছে আমার। তা আজকে আমরা সেখানে যাব। জীবনমোহন যাবো কি যাব না দোনমনায় একটু ভয় পেয়েছে, কিন্তু ভয় দেখালে তো চলবে না তার মাস্টারমশাইয়ের সামনে। আর নন্দিনী তো জানেই না যে সে ওই শব্দের টিলার অশরীরী শব্দে তাকে সাড়া দিয়েছিল। তো তিনজন আবার চললো এখানে, সঙ্গে শ্রমিক। তো ঘুরতে 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 কিছুই পাওয়া যায় না। তবে দুপুরের দিকে হঠাৎ একটা পাথরের চাই সরাতেই দেখা গেল সেখানে একটা সুড়ঙ্গের হদিশ পাওয়া যাচ্ছে। তো সেখানটায় ওরা একটু এগোতে থাকলো। সুড়ঙ্গটা বেশ বড়, চাইগুলো সরিয়ে আস্তে করে এগোতে থাকলো। সেই সময় প্রফেসর অরবিন্দ সেন বললেন যে শোনো, সাংকেতিক চিহ্নে ম্যাপে, চামড়ার ম্যাপে লেখা ছিল যে এখানে যেই আসে না কেন সে কোনো কিছুতে যেন হাত না দেয়, কোনো কিছুতে, কোনো ব্যবহৃত সামগ্রী হোক যাই হোক, কোনো কিছুতে হাত দেবে না। তারপর আর কিছু এগোতেই হঠাৎ একটা শিউরে উঠলো সবাই। দেখলো নিচে একটা বড় হলঘর, সেখানে অনেক মূর্তি, কেউ বসে আছে, কেউ শুয়ে আছে, কেউ দাঁড়িয়ে আছে, হাতে অস্ত্র বল্লম এবং পরনে লৌহ বর্ম, মাথায় শিরস্ত্রাণ। মনে হচ্ছে তারা যেন কারো অপেক্ষায় আছে, এবং সবগুলোই পাথরের মূর্তির মতো, শুধু একটা মূর্তির চোখ জল জল করছে। তো কিছুটা এগোতেই একটা পাথরের মুখোশ দেখতে পেল জীবনমোহন, কিন্তু ওকে না বলার আগেই ধরে ফেলেছে মুখোশটা। তখন অরবিন্দ সেন বলছে তুমি ধরো না, ছুঁড়ে ফেলে দাও। কিন্তু উনি জীবনমোহন ওটা ধরার পরে দেখলো সেটা গরম আছে, মনে হয় এক্ষুনি কেউ পড়েছিল বোধহয় ওটা। তো সেখানে হঠাৎ করে তার ঘাড়ের কাছে মনে হলো কেউ নিঃশ্বাস ফেলছে। বলল, জীবনমোহন এরকম আচ্ছন্নের মতো সে মুখোশটা পরে ফেললো মুখে, একদম মুখে লেগে গেল। তারপরে তাকে আর চেনা যাচ্ছে না, নন্দিনী চিনতে পারছে না, অরবিন্দ সেন চিনতে পারছে না। তাকে মনে হচ্ছে 1000 বছরের পুরনো কেউ। তার মুখ কঠিন এবং সে চোখের চাহনিও অন্যরকম, ঋজু ভঙ্গি। নন্দিনী টান মেরে মুখোশটা খোলার চেষ্টা করলো, কিন্তু জীবনমোহন হাত ধরে সরিয়ে দিল, ওকে ছুতে দিল না। তখন অরবিন্দ সেন বলল, নন্দিনী চলো পালাও পালাও। হঠাৎ নন্দিনী আর অরবিন্দ সেন সামনে তাকিয়ে দেখে সেই যেগুলো পাথরের সৈনিক যারা এতক্ষণ বসেছিল বা শুয়েছিল সবাই দাঁড়িয়ে পড়েছে, মনে হচ্ছে কোনো অর্ডারের অপেক্ষায় আছে। হাতে বললাম, সবারই চোখ এখন জল জল করে জ্বলছে। তখন জীবনমোহনের গলা থেকে বেরিয়ে এলো, অ্যাটেনশন, যেন কমান্ডার কোনো মার্চিং অর্ডার দিচ্ছে কাউকে। এই দেখে ওরা তো কোনো রকমে প্রাণ বাঁচিয়ে দুজন পাহাড় থেকে নেমে আসলো ঘষ্টাতে ঘষ্টাতে, এসে তাঁবুতে ফিরে এসে ভয় কাঁপছে। সন্ধে হলো, হঠাৎ দেখলো সেই পাহাড়ের উপরে অনেক মশাল জ্বলছে, মশালগুলো কাঁপছে, মনে হচ্ছে অনেক অশ্বারোহী তার ঘোড়ায় চড়ে যাচ্ছে, খুরের শব্দও পাচ্ছে, এবং তার সামনে একজন লিড করছে, বলছে চলো চলো চলো
সবাই আমরা আজকে এই নগরী পরিক্রমা করব, কোথাও কেউ শত্রু আছে কিনা আমাদের খুঁজে বার করতে হবে। তারপর থেকে তৃতীয় রাত একইভাবে সেই একজনের নেতৃত্বে এক সৈন্যবাহিনী পুরো শহর টহল দিতে দেখা গেল। তখন অরবিন্দ সেন দীর্ঘশ্বাস ফেলে বলল, আজ বাণগড় আর মৃত নয়, আজকে বাণগড় আবার জেগে উঠেছে। তার একজন নতুন নেতা, একজন কমান্ডার পেয়েছে, তার নাম নিমুত বাহন দত্ত। নমস্কার।